আগামী 14ই মার্চ ওয়ার্ল্ড কিডনি ডে, আর সেই কারণেই আজকে আমাদের এই বিশেষ অনুষ্ঠান। আমরা কথা বলতে চলেছি কিডনি নিয়ে এবং কিডনিকে ভালো রাখতে ঠিক কী কী করা উচিত, আমাদের কিডনির জন্য কতটা জলের প্রয়োজন, এই আলোচনাই করতে চলেছি আজকের হেলথ কথার এপিসোডে। আর এবার আমি দেখে নেব যে কে রয়েছে আজ আমাদের সঙ্গে। আজ আমাদের সঙ্গে রয়েছে আমাদের স্পেশাল গেস্ট নেফ্রোলজিস্ট ডক্টর বিস্ময় কুমার। স্যার, ওয়েলকাম টু হেলথ কথা। থ্যাংক ইউ। আগামীকাল আমরা জানি যে 14ই মার্চ ওয়ার্ল্ড কিডনি ডে, আর সেই কারণেই আজকে আমাদের এই বিশেষ এপিসোডটা। আমরা যেটা নিয়ে কথা বলতে চলেছি যে আমাদের কিডনিকে ভালো রাখার জন্য কতটা জলের প্রয়োজন। দেখুন, কিডনি যে কার্যকর ক্ষমতা যেটা আছে সেটা একদিনেও যতই আপনি জল খান সেটা কিন্তু অ্যাবজর্ব করে ইউরিন তৈরি করতে পারে। কিন্তু অনেকবার মানুষের শরীরে একটা জলের ব্যালেন্স থাকে। প্রত্যেকটা মানুষের ওজনের ওপর, ওর বয়সের ওপর একটা জলের পরিমাণে প্রয়োজন হয়। যদি আমি একটা অ্যাভারেজ 60 কেজি মেল পেশেন্ট বা ছেলে যাকে যদি ধরি, ওর কিন্তু প্রতিদিনের জলের ইনটেক 2.5 থেকে 3 লিটার থাকা উচিত। দ্যাট ইজ অ্যাভারেজ। কিন্তু এটা ওর কাজের উপরও নির্ভর করে। এবার একটা মানুষ যে যদি রোদ্দুরে খাটছে বা ডেলি ওয়ার্কার লেবারার আছে, তার ক্ষেত্রে কিন্তু ঘামটা বেশি হচ্ছে, এক্সক্রিশন ফ্যাক্টরটা বেশি আছে, সেখানে কিন্তু ওকে জল প্রায় 4 লিটার কাছাকাছি খেতে হবে। অন্যদিকে যদি কোনো মানুষ বেশিরভাগই আমাদের মতন কর্পোরেটে কাজ আছে বা এসিতে বসে কাজ করছে, তার কিন্তু সেভাবে প্রেসপিরেশন বা ঘাম হচ্ছে না, অতটা ফ্লুইডটা এক্সিট করছে না, তার জন্য 2.5 লিটার 2 থেকে 2.5 লিটার যথেষ্ট হয়। প্লাস ওয়েদারের ওপরও নির্ভর করে। যদি কোনো সময় আমরা যেমন শীতকালে কিন্তু আমাদের 2.5 লিটার 2 থেকে 2.5 লিটার জলটা পর্যাপ্ত হয়। কিন্তু গ্রীষ্মকাল বা সেখানেও আপনি 2.5 থেকে 3 লিটার। গরমে সেই জলের ইনটেকটা বেড়ে যায়, সেখানে 3 থেকে 3.5 লিটার জল খাওয়া উচিত। তো জলের ইনটেক মানুষের শরীর, মানুষের কাজ আর বাতাস, পরিবেশ, সিজন তার উপর নির্ভর করে। জল যদি কম খায় মানুষ বা শরীরে যদি জল কম হয়, তাহলে কিডনির কি কি সমস্যা হতে পারে? দেখুন, নর্মালি কিডনিটা আমাদের শরীর থেকে কি তৈরি করছে? বজ্র ইউরিন মাধ্যমে বার করছে, কিন্তু ইউরিনে যে মিডিয়াটা আছে সেটা তো জল আছে। তো যখন আমরা জলটা পরিমাণ হিসাবে কম খাচ্ছি, সেখানে যে বজ্রগুলো হয়, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ইউরিক অ্যাসিড, ইউরেট, এইগুলো কিন্তু আস্তে আস্তে ক্রিস্টাল ফর্ম করে বা শক্ত হয়ে ওঠে, সেখানে স্টোন ফর্মেশনে একটা চান্স বেড়ে যায়। প্লাস আমরা যখন জলের পরিমাণটা কম খাচ্ছি, সেখানে ইউরিনটা অনেকটা কনসেন্ট্রেটেড হচ্ছে, ইউরিনে ফ্লো প্যাটার্নটা কমে যাচ্ছে। সেই দিকে ইউরিনে ইনফেকশন অথবা কিডনিতে ইনফেকশন, স্পেশালি যারা সুগারের রুগী আছে তাদের বেড়ে যায়। তো সেখানে কিন্তু একটা মানুষকে, যেমন আমি আলোচনা করলাম, 2.5 থেকে 3 লিটার জল খাওয়া উচিত। তার থেকে কম যদি খাচ্ছে, সেখানে সল্টের কনসেন্ট্রেশন বাড়লে কিডনি স্টোন ফর্মেশন অথবা কিডনিতে ইনফেকশন বা কিডনিটা ডিহাইড্রেশনের জন্য ইউরিয়ার পরিমাণটা বেড়ে যেতে পারে। এভাবে কিডনির সমস্যা চান্স বেড়ে যায়, বা কিডনির ব্লাড ফ্লো কম থাকলে কিডনির মধ্যে বেশিরভাগই ক্যালসিয়াম ডিপোজিশনগুলো বাড়লে ক্যালসিয়াম স্টোন, যেমন ক্যালসিয়াম ফসফেট, অক্সালেট, এই স্টোন ফর্মেশনের চান্সগুলো বাড়তে শুরু হয়ে যায়। এই কারণে 2.5 থেকে 3 লিটার জল খেলে এইগুলো জিনিসটা প্রতিরোধ করা যায় বা এই থেকে বাঁচা যায়, এই সমস্যার থেকে বাঁচা যায়। সো এটা একটা নর্মাল হাইড্রেশন প্যাটার্ন কিডনির জন্য প্রয়োজনীয়। জল কম খেলে তো কিডনিতে সমস্যা হতেই পারে, কিন্তু যদি কেউ অতিরিক্ত জল খেয়ে ফেলে, সেই ক্ষেত্রে কিডনি কতটা এফেক্টেড হয়? দেখুন, অতিরিক্ত জল যদি খাও, কিডনি থেকে খুব একটা সমস্যা হয় না, কারণ কিডনি এমন একটা অর্গান যার মধ্যে ভগবান এত ভালো ক্যাপাসিটি দিয়েছে কি আপনি যদি দেখেন, আমরা কিডনিটাকে একটা ক্যালকুলেট করি যাকে বলে হয় GFR, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। প্রতি মিনিটে 125 ml রক্তর
চাপটা সহ্য করে, পরিষ্কার করে, ক্লিন করে। সেখানে আপনি যতই জল খান ওই ইউরিন থেকে পরিষ্কারভাবে ইউরিনটা বেশিরভাগ তৈরি করবে। কিন্তু তাতে সমস্যা হচ্ছে যে খুব বেশি জল খাচ্ছেন, ফর এক্সাম্পল 4-5 লিটার ওপরে জল খাচ্ছেন, সেখানে কিন্তু বারবার পেচ্ছাপ যাওয়া একটা সমস্যা থাকে, বারবার ইউরিন, সেটা ফিজিক্যালি বা আপনার কার্যকর সমস্যার মধ্যে, মানে কাজ করছেন তার মধ্যে বারবার বাথরুম যেতে হচ্ছে, সেটা দিয়ে একটা কষ্ট তৈরি করে, মানে ইউর ওয়ার্কিং প্যাটার্ন, সোশ্যাল প্রবলেম তৈরি হয়। সেকেন্ড হচ্ছে অনেকবার সোডিয়াম লেভেলটা কিন্তু ডাইলিউট হয়, বেশি জল খেলে সোডিয়াম লেভেল শরীরে কম মনে হয়, সেখানে এই সমস্যাটা হতে পারে। কিছু কিছু পেশেন্ট যারা সুগারের পেশেন্ট আছে, তার একটা জলের নির্দিষ্ট অ্যামাউন্ট থাকে, সেখানে পা ফোলা, চোখ ফোলা অথবা প্রেশারের সমস্যা হতে পারে। এবং যাদের হার্টের সমস্যা আছে, হৃদয়ের সমস্যা আছে, হৃদয়ের পাম্পিং এ প্রবলেম আছে, সেখানে বেশি জল খেলে ওর কিন্তু শ্বাসকষ্ট বা হার্ট ফেলিয়ারের মতন সিমটম হতে পারে। অনেকবার খুব বেশি জল খেলে, যেমন একটা আপনি ফিজিক্সে দেখুন ডাইলুশন ফ্যাক্টর হয়, যেমন জল বেশি নুনটা সেভাবে কম মনে হবে, সেখানে যখন জল বেশি খাচ্ছেন সেখানে রক্তচাপটা কম মনে হবে, অ্যানিমিয়া মতন মনে হতে পারে, সোডিয়াম লেভেল কম মনে হতে পারে, সেই সিমটমসগুলো, ডাইলুশনাল সিমটমসগুলো বেশি হয়। সো ফিজিক্যাল প্রবলেম, বারবার ইউরিন হতে যাচ্ছে, ডাইলুশনাল প্রবলেম, বারবার আপনার সোডিয়াম লেভেল কম হচ্ছে, রক্ত কম, হিমোগ্লোবিন কম মনে হচ্ছে, বা যাদের কিন্তু হার্টের সমস্যা আছে বা সুগারের সমস্যা আছে, সেখানে প্রেশার বাড়তে পারে, বা পা ফোলা আছে, বা শ্বাসকষ্ট বা হার্ট ফেলিয়ারের সিমটম থাকতে পারে। তা এই লেভেলে বেশি জল খাওয়ার যে প্রয়োজন নেই, ওখানে কিন্তু এরকম সিমটমসগুলো থাকতে পারে বেশিরভাগ জল খেলে। একটা মানুষের মানে শরীরে জলের ঘাটতি হচ্ছে বা শরীর কিডনিতে সেটা এফেক্ট করছে কিনা সেটা মানুষ বুঝবে কি করে যে তার শরীরে জলের প্রয়োজন? দেখুন, প্রথমে তার আগে বুঝতে হবে কিডনি সমস্যার ইনসিডেন্সটা কি। আজকে পৃথিবীতে প্রত্যেকটা 10টা মানুষের মধ্যে একটা মানুষকে কোনো রকম কিডনি সমস্যা আছে, সেই যে কোনো কারণ হতে পারে, সুগার হলো, স্টোন হলো, সিস্ট হলো, প্রেশার হলো। কিন্তু আম, কিছু ক্ষেত্রে সিমটমসগুলো ওই রোগের হিসাবে আসে, যেমন একটা ডায়াবেটিক পেশেন্টে কি হয় কি, ওর ডায়াবেটিস রিলেটেড সিমটমের সঙ্গে যখন ওর পা ফুলছে, চোখ ফুলছে, বা পেচ্ছাবের মধ্যে প্রোটিন আসার সময় পেচ্ছাবে একটা ঝাগের ফেনার ভাবটা দেখছেন, সেই কিন্তু কিডনি সমস্যার লক্ষণ হতে পারে। এবং যে হাঁপিয়ে যাচ্ছে, টায়ার্ড হয়ে যাচ্ছে, কাজ করার সময় ওর এনার্জি, ক্লান্ত ভাবটা বেশি আছে, সেখানে রক্ত কম, অ্যানিমিয়ার জন্য, এরকম কিডনি সমস্যা থাকলে, অ্যানিমিয়া থাকলে এই সিমটমসগুলো দেখা যায়। সো এটা হচ্ছে ডায়াবেটিস রিলেটেড। কিন্তু কিছু কিছু পেশেন্ট যারা কিন্তু শুধু প্রেশারের জন্য হচ্ছে বা ফ্যামিলিয়াল কারণে হচ্ছে, এখানে কিডনি একটা সাইলেন্ট কিলার মতন দেখা যায়। সাইলেন্ট কিলার মানে এখানে কোনোই সিমটম হবে না, আর সেখানে কিন্তু কিডনি সমস্যা হতে পারে। সেই জায়গায় যাদের বয়স 45-এর ওপরে আছে বা কিডনি হিস্ট্রি আছে ফ্যামিলিতে, তাদের কিন্তু নিয়ম মতন কিডনি চেক আপ করা উচিত। বাট মোটামুটি যদি দেখেন, প্রথম জিনিস হচ্ছে পা ফোলা, পেচ্ছাবে ফেনা হওয়া, প্রেশার হাই থাকা, বারবার রাত্রির বেলা ইউরিন পাস করা, ইউরিনের ডিসকালারেশন, কোনো রকম কালার চেঞ্জ হচ্ছে, যেমন রেডিশ ইউরিন হচ্ছে, বা আপনার ইউরিনটা সবসময় একটা হাই কালার, মানে কালার ইয়েলো কালারে ইউরিন হতে, যতই আপনি জল খাচ্ছেন এইরকম সিমটম, বা ইউরিনের পরিমাণটা কমে যাচ্ছে, এরকম সিমটম থাকলে অবশ্যই কিডনি সমস্যা চেক আপ করবেন। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে হাইপার টেনশন, যাকে প্রেশার রোগ বলা হয় বা রক্তচাপ হাই বলা হয়। যেখানে হাই রক্তচাপ আছে সেই পেশেন্টরা, যাদের বয়স কম, কিন্তু কিডনি চেক আপ মাস্ট। হাইপার টেনশন কিডনি সমস্যার একটা রূপ আছে, যেটা সিমটম আছে, কিডনি সমস্যা থাকলে হাই প্রেশার থাকতে পারে। অনেক সময় আমরা দেখি জল থেকেও মানুষের শরীরে প্রবলেম হয়, তো সেই ক্ষেত্রে কতটা মানে জলে আয়রন বেশি থাকলে সেটা গিয়ে শরীরে এফেক্ট করে, তো সেই ক্ষেত্রে কতটা পিওর জল বা কতটা শুদ্ধ জল মানুষের শরীরের প্রয়োজন? দেখো, জলের বিভিন্ন রিসোর্সেস আছে, আন্ডারগ্রাউন্ড রিসোর্স আছে। আমরা যে জলটা ব্যবহার করছি, যেটা নদী বা পুকুর থেকে আসছে, গ্রাম অঞ্চলে যেমন জলগুলো কিন্তু যে ওয়েল থেকে বার করা হয়, সেই জলটা হলো।
সো এইসব জায়গায় জলের সোর্সেস ভ্যারি করে, সেভাবে জলের ইম্পিউরিটিসও ভ্যারি করে। এবার আন্ডারগ্রাউন্ড জলের মধ্যে যেখানে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট আছে সেখানে লেড, আর্সেনিক এই পরিমাণটা বেশি থাকে। এ সয়েলের কন্টেন্টের ওপরও নির্ভর করে, সেটা কিন্তু কিডনি সমস্যা ক্রিয়েট করতে পারে, বিকজ অল দিজ আর হেভি মেটালস থেকে কিডনি সমস্যা হতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে যারা জল খাচ্ছে যেগুলো ফ্রেশ ওয়াটার, স্প্রিং ওয়াটার, নদী জল, এগুলো কিন্তু গুড সোর্স অফ ওয়াটার। আমরা যেমন জলটা খাচ্ছি যেটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড ওয়াটার, যেখানে মিউনিসিপ্যাল সাপ্লাইগুলো আসছে, সেটা কিন্তু ক্লোরিনেটেড জল আছে, সেটা ভালো আছে, সেটা কিন্তু পিউরিফাই করে বা ফুটিয়ে ঠান্ডা করে খেতে পারেন, অথবা সেটাকে ফিল্টারেশন আরও ওয়াটারে ফিল্টার করে আপনি খেতে পারেন। তো এভাবে জলের সোর্সের ওপর নির্ভর করে তার ইম্পিউরিটিসটা। বেস্ট সোর্স হচ্ছে যেটা আমাদের শহরের মধ্যে মিউনিসিপ্যাল সাপ্লাইগুলো হয়, অথবা আপনার যে স্প্রিং ওয়াটার, যে ফ্রেশ ওয়াটারগুলো যেগুলো রিসোর্সের নদী থেকে আসছে সেটা পিউরিফাই করে ইউজ করা যেতে পারে, অথবা মিনারেল ওয়াটার একটু কস্টলি হয়ে যায়, দ্যাট ইজ ওয়ান অফ সোর্স উইচ আমরা খেতে পারি, যে জলটা দেওয়া যায় পেশেন্টদের বা মানুষদের। থ্যাংক ইউ সো মাচ। আমাদের যারা মানে দর্শকেরা আছে তাদের কিছু প্রশ্ন থাকে, সেগুলো একবার জেনে নেব। আমাদের প্রথম দর্শকের প্রশ্ন। নমস্কার, সৌমিত্র চ্যাটার্জি আমার নাম। কিডনির সমস্যা হলে আমরা কিভাবে জানতে পারবো? কিডনিকে ভালো রাখাটা খুবই সহজ। প্রথম জিনিস হচ্ছে কিডনি যেটা থেকে উত্তেজিত হয়ে যায়, বেশি সল্ট, নুন বেশি, রিচ খাবার বেশি, কম জল, যেটা আমরা আলোচনা করছিলাম, আবল তাবল ওষুধ, ব্যথার ওষুধ, এইগুলো জিনিস অ্যাভয়েড করতে হবে। নর্মাল এক্সারসাইজ, গুড ওয়েট ম্যানেজমেন্ট, ওজনটা মেনটেন করা, প্রেশার মেনটেন করা, সুগার মেনটেন করা, এই সিম্পল জিনিস আছে কিডনি সমস্যাকে প্রতিরোধ করা। কিডনি কি চায়? জল, যেটা সবচেয়ে চিপেস্ট, সবচেয়ে ইজিলি অ্যাভেলেবেল জিনিস আছে কিডনিটা ভালো রাখার জন্য। দ্বিতীয় জিনিস হচ্ছে কি, যেই খাবার দাবার আপনারা খাচ্ছেন সেটাকে অবশ্যই একটা ব্যালেন্সড খাবার খাবেন। ব্যালেন্স মানে কি হচ্ছে, তার মধ্যে ফ্রুটস আছে, ভেজিটেবলস আছে, ডিম আছে, দুধ আছে, মাছ আছে, মাংস আছে, দ্যাট শুড বি মানে ব্যালেন্স। এমন নাকি মোনোটোনাস শুধু যদি মাংস খেয়ে যাচ্ছেন, শুধু যদি দুধ খেয়ে যাচ্ছেন, এইরকম ডায়েট প্যাটার্ন থেকে অ্যাভয়েড করবেন। তো সব রকম সিজনাল ফ্রুট, কালার ফ্রুটস, গুড ফ্লুইড, জলটা ভালো খাওয়া, ভেজিটেবলস অ্যান্ড নন ভেজিটেরিয়ান, যারা ভেজিটেরিয়ান আছে তারা ভেজিটেরিয়ান খেতে পারেন পুরো, সেভাবে কিন্তু মিক্সড ডায়েটটা রাখতে হবে। খুব ওয়েট ম্যানেজমেন্ট করতে হবে, প্রতিদিন 20 to 30 মিনিটস অফ এক্সারসাইজ, অ্যাটলিস্ট 5 ডেজ, সপ্তাহে 5 থেকে 6 দিন, এটা কিন্তু মাস্ট। থার্ড হচ্ছে প্রেশারটা কন্ট্রোল রাখতে হবে। একটা নর্মাল মানুষের প্রেশার 130/80 নিচে থাকা উচিত, এটা হচ্ছে গুড প্রেশার ম্যানেজমেন্ট। সেকেন্ড হচ্ছে সুগারের মধ্যে যে আমরা টেস্ট করি HbA1c, সেটা 3 মাসের সুগারের অ্যাভারেজে কথা বলে, সেটা 7-এর কাছাকাছি থাকা উচিত, বিলো 7 থাকা উচিত। এছাড়া যেমন আমাদের একটা হ্যাবিট আছে কি, যে কোনো সমস্যা হলে মেডিকেল শপ দিয়ে নিজে ওষুধ নিজে কিনলাম, কারো থেকে, প্রতিবেশী, বন্ধু বান্ধব, ফ্যামিলি থেকে জিজ্ঞাসা করে ওষুধ খেয়ে নিলাম, এই জিনিসটা অ্যাভয়েড করতে হবে। যেমন পেন কিলার, স্পেশালি আমাদের সব রকম যে পেন কিলার বাজারে পাওয়া যায়, যার মধ্যে এনসেডস বলে ওষুধগুলো হয়, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস, এগুলো কিন্তু কিডনিটাকে ক্ষতি করতে পারে। সেভাবে সবসময় কোনো রকম ওষুধ নেওয়ার আগে একটা ডাক্তার পরামর্শ নেওয়া উচিত। আর রেগুলারলি একরকম ওষুধ নিজেভাবে খাওয়া একদম চলবে না, সেটাকে কিডনিটা ড্যামেজ করার চান্স থাকে। আমাদের দ্বিতীয় দর্শকের প্রশ্নটা একবার জেনে নেব। আমাদের দ্বিতীয় দর্শকের প্রশ্ন। হ্যালো, গৌতম বোস বলছি। ওই কিডনিতে স্টোন থাকলে কতটা জল খেতে হবে? তো কিডনি স্টোন ফর্মেশনের মধ্যে প্রথম জিনিস হচ্ছে এই কিডনিটা স্টোন, দু রকমের স্টোন হয়। একটা হয় যাকে অবস্ট্রাকটিভ স্টোন বলা হয়, যেটা কোনো জায়গায় কিডনিটার মধ্যে রাস্তায় ফেসে গেছে আর তার জন্য কিডনিতে জল জমছে। এরকম পরিস্থিতিতে ফার্স্ট জিনিস হচ্ছে অবস্ট্রাকশনটা, মানে যেখানে ফেসে গেছে ফাঁসা স্টোনটাকে বার করতে হবে, সেটা কিন্তু অপারেশনই লাগে। সেকেন্ড হচ্ছে যেই স্টোনগুলো ফেসে নেই, স্ট্যাটিক আছে, কিন্তু তার সাইজ খুব বড় আছে, আমরা এক্সপেক্ট করি সেটা বেরোবে না, সেই ক্ষেত্রে কিন্তু সার্জারি করে নেওয়া উচিত। কিন্তু সেই সময়টা আপনার হাতে আছে, আপনি একটু টাইম নিতে পারেন, এমার্জেন্সি কিছু নেই। যেমন কোনো স্টোন যদি ফেঁসে গেছে, সেটা একটা এমার্জেন্সি আছে।
3 নম্বর হচ্ছে যে স্টোনগুলো ছোট আছে সেখানে কিন্তু ফ্লুইডের খুব ভালো জায়গা আছে, সেই জায়গায় অ্যাটলিস্ট আপনাকে অ্যাভারেজ হিসাবে, বডি ওয়েট হিসাবে বলছি, 60 থেকে 70 কেজি অ্যাভারেজ হিসাবে 4 লিটার জল খাওয়া উচিত। 4 থেকে 4.5 লিটার জল প্রতিদিন খাওয়া উচিত ফর স্টোন যেটা ক্লিয়ার হতে পারে, কিন্তু স্টোন শুধু জলে ক্লিয়ার হয় না, স্টোনের জন্য একটা ডায়েট প্যাটার্ন লাগে। প্রথম জিনিস হচ্ছে সল্ট ইনটেকটাকে রেস্ট্রিক্ট করতে হবে। সল্ট বিভিন্ন জিনিসের মধ্যে আছে, সল্ট একটা প্রিজারভেটিভ। প্রিজারভেটিভ মানে আমরা যেগুলো খাওয়া দাওয়া আজকে খাচ্ছি যেটা কিন্তু ফ্রেশ নেই, প্যাকেটেড খাবার আছে, বান ব্রেড থেকে চিকেন অবধি সব প্যাকেটে আসছে, 3 4 2 মাস পুরনো জিনিস, এগুলো কিভাবে পুরনো রাখা যাচ্ছে, নতুন রাখা যাচ্ছে? এটা কিন্তু নুন দিয়ে নতুন রাখা যাচ্ছে। সো 70% যে সল্টগুলো আমরা খাচ্ছি আজকে সেটা কিন্তু প্রিজারভেটিভ মাধ্যমে খাচ্ছি, নট আমরা নুন যেটা চোখে দেখছি সেই নুনটা নেই। সো এই জন্য এই যে খাবারগুলো আছে তার প্যাটার্নগুলো ফ্রেশ থাকতে হবে। পুরনো খাবার যেগুলো প্যাকেটেড আছে, এইরকম ম্যাগি চিপস, এগুলো যে প্যাকেটেড খাবারগুলোর মধ্যে প্রিজারভেটিভ সল্ট ইউজ হচ্ছে সেই জিনিসটা অ্যাভয়েড করতে হবে। ফ্রাই খাবারটা অ্যাভয়েড করতে হবে। যাদের ইউরিক অ্যাসিড আছে তাদের কিন্তু মসুর ডাল, পাতা সবজি, বীজ জাতীয় জিনিস, ড্রাই ফ্রুটস এগুলো কমাতে হবে স্টোন প্রিভেনশনের জন্য। মোস্ট ইম্পর্টেন্ট ইজ সল্ট ইনটেক অ্যান্ড ফ্লুইড ইনটেক। ফ্লুইডটা 4 লিটার অ্যান্ড সল্টটা কম রাখতে হবে। বিভিন্ন খাদ্য প্রণালীর মধ্যে আচারে বেশি নুন হয়, পাঁপড়ে বেশি নুন হয়, এগুলো জানতে হবে, বা আপনাদের যে ডাক্তারকে দেখাচ্ছেন সে আপনাকে একটা ভালো ডাইটিশিয়ান যদি কাউন্সিলিংটা করিয়ে দিতে পারে তখন কিন্তু স্টোনটা ফর্ম করতে কমিয়ে দেবে। ম্যাক্সিমাম দেখুন 70% কেসে কিন্তু ডায়েটটাই কাজ করে যায়, 30% কেসে আপনার ওষুধটা আপনার তো নিয়ম মতন 3 বার খাচ্ছেন সেটা আপনি ভুলবেন না, কিন্তু ডায়েটটা আপনি ভুলবেন, ডায়েটের জায়গায় মিস্টেক্সগুলো হবে। তো ডায়েট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এর সঙ্গে ফ্লুইড ইনটেক হওয়া উচিত। থ্যাংক ইউ সো মাচ ডক্টর। কেমন লাগলো আমাদের এই ভিডিওটি জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর এরকমই নতুন নতুন হেলথ কথার এপিসোড দেখতে প্রত্যেক বুধবার এবং শুক্রবার ঠিক সন্ধ্যে 6টায় নজর রাখবেন জিও বাংলার পর্দায়।